তোমরা নিশ্চয়ই ভালো আছো, অবশ্যই ভালো থাকবে। এবং কোভিড-19কে তোমরা নিজেরা সচেতন থেকে প্রতিহত করার চেষ্টা করছো, অবশ্যই করবে। তোমরাই জাতির কর্ণধার। তোমরা সচেতন না থাকলে জাতিকে কে টিকিয়ে রাখবে? তোমরা নিশ্চয় শুনেছ শিক্ষা মন্ত্রণালয় থেকে যে একটা প্রজ্ঞাপন যে জেএসসি পরীক্ষা হবে না। হ্যাঁ, হয়তোবা এবছরের জন্য হবে না, কিন্তু আমাদের তো থেমে থাকলে চলবে না। আমাদেরকে এই কোভিড-19কে প্রতিহত করে আমাদের জয়ী হতে হবে। আমাদের সামনের দিনে এগিয়ে আসতে হবে। আমাদের এসএসসি পরীক্ষা হবে অবশ্যই, ইনশাআল্লাহ। এর ভিতর কোভিড-19 পরাহত হবে। তাহলে আজ আমি তোমাদেরকে এমন একটা নবম দশম শ্রেণীর এমন একটা প্রবন্ধ নিয়ে আলোচনা করব। তোমরা নিজেরাই বলবে প্রবন্ধটা কী। আমরা এই ভদ্র সমাজে ভদ্রভাবে চলাফেরা করি, আচার আচরণে পোশাক আশাকে আমরা মার্জিতভাবে চলি। এই মার্জিতভাবে চলার পিছনে কিন্তু অনেক অবদান রয়েছে, এবং সেই অবদানটা আমরা গ্রহণ করার পর সেই অবদানকারীকে আমরা ছুঁড়ে ফেলে দিই। আমরা তাদেরকে মূল্যায়ন করি না, তাদেরকে আমরা উপেক্ষা করি। তাহলে বলো তো, আজকে আমরা নবম দশম শ্রেণীর কোন প্রবন্ধটা নিয়ে আলোচনা করব? অবশ্যই বলতে পারবে, অবশ্যই বলবে উপেক্ষিত শক্তি। হ্যাঁ বন্ধুরা, উপেক্ষিত শক্তির উদ্বোধন নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, উপেক্ষিত শক্তির উদ্বোধন। উপেক্ষিত শক্তির উদ্বোধন লিখেছেন কাজী নজরুল ইসলাম। লিখছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, আমরা উপেক্ষিত শক্তি আলোচনার আগে আমরা কাজী নজরুল ইসলামের সম্পর্কে কিছুটা জানি। কাজী নজরুল ইসলাম আমাদের এই সমাজের একজন কালজয়ী বিশিষ্ট সাহিত্যিক। তিনি তার এই সাহিত্য ভাণ্ডারে তার সকল শাখায় তার অবদান রয়েছে। তিনি সাহিত্যের এমন কোনো শাখা নাই যে তিনি তার পদচারণা করেননি। তিনি অসংখ্য গল্প, কবিতা, উপন্যাস, নাটক তিনি লিখছেন। আরবি ফার্সি শব্দের তিনি সার্থক ব্যবহার করেছেন। সার্থক ব্যবহার করে তার কবিতায় বিশিষ্টতা এনেছেন। তিনি রাগ, খেয়াল, রাগ প্রধান গান এগুলো তিনি রচনা করেছেন। সর্বপ্রথম তিনি গজল রচনা করেন। তাহলে এই কালজয়ী সাহিত্যিকের জন্ম 25 মে 1899। তার মৃত্যু 29 আগস্ট 1976। এটা আমরা সবাই জানি। আমরা অনেক ছোটবেলা থেকেই নজরুল ইসলাম সম্পর্কে জেনে আসছি। তিনি 1899 সালের 25শে মে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলায় বাবা মাকে হারান। তারপরে তিনি ছোটবেলায় ওই বয়সেই লেটো দলে যোগ দেন তার জীবিকা আহরণের জন্য। পরবর্তীতে তিনি ময়মনসিংহের একটা স্কুলে দশম শ্রেণীতে ভর্তি হন, কিন্তু সেখানেই তিনি বেশি দিন টিকতে পারেননি। 1914 সালে তিনি বাঙালি সেনাবাহিনীতে বাঙালি পল্টনে
যোগদান করেন এবং যোগদান করে তিনি করাচি চলে যান। সেখানেই তার সাহিত্য চর্চার শুরু হয়। তার লেখনের ভিতর ছিল সামাজিক বৈষম্য, অত্যাচার, নিপীড়নের কাহিনী। তৎকালীন সময়ে ছিল ইংরেজদের শাসন। ইংরেজরাই বাংলার উপরে যে অত্যাচার করেছে, যে নিপীড়ন করেছে, সেটা তিনি তার লেখনের ভিতর তুলে ধরেছেন। এ কারণে তার বারবার করে কারাবন্দী হতে হয়েছে, যার কারণে তাকে পরবর্তীতে বিদ্রোহী কবি হিসাবে পরিচিত হন। তার অসংখ্য প্রবন্ধ, গল্প রচনা রয়েছে, যার ভিতর ব্যথার দান উল্লেখযোগ্য গ্রন্থ। ব্যথার দান, রিক্তের বেদন, মৃত্যু ক্ষুধা, ইত্যাদি উল্লেখযোগ্য। এখন আমরা তাহলে উপেক্ষিত শক্তিটা কি, এই সাহিত্যিক আমাদের এই উপেক্ষিত শক্তিটা কেন বলছেন, কি আছে? উপেক্ষিত শক্তির উদ্বোধন শীর্ষক প্রবন্ধটি আব্দুল আজিজ আল আমান, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করবেন, সম্পাদিত নজরুল রচনার সম্ভার নামক গ্রন্থের 3য় খণ্ড থেকে নেওয়া হয়েছে। অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে লেখা প্রবন্ধটি সম্পাদন করে আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গল্পটাই তোমরা অবশ্যই গল্পটা ভালো করে পড়বে। না পড়লে আমরা এটার ভিতর কি আছে সেটা যদি না জানি, তাহলে আমরা উদ্দীপকের সঙ্গে কোনো সাদৃশ্য, বৈসাদৃশ্য বা সামগ্রিক ভাব ফুটে উঠছে কিনা, প্রশ্ন কোন ধরনের হয় তা তোমরা অবশ্যই জানো। তা সেই সামগ্রিক ভাব ফুটে উঠেছে কিনা সেটা সম্পর্কে আমরা জানতে পারবো না। এই কারণে তোমরা প্রতিটা গল্প, কবিতা ভালো করে পড়তে হবে। তো উপেক্ষিত শক্তির আমরা আলোচনা করে কিছু জিনিস শিখতে পারব। দেখো তাহলে কি সেই জিনিসগুলো আমরা শিখতে পারবো। শিখন ফল, যেটা শিখন ফল, শিখন ফল মেহনতি মানুষের প্রতি, মেহনতি মানুষের প্রতি, অবহেলা সম্পর্কে বলতে পারব। মেহনতি মানুষের প্রতি যে অবহেলা করা হয়, সেই অবহেলাটা কেন করা হয় এবং এর সুফল কুফলটা কি, সে সম্পর্কে তোমরা বলতে পারবে। কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য কর্ম সম্পর্কে আলোচনা করতে পারবে। উপেক্ষিত শক্তির উদ্বোধন, উপেক্ষিত শক্তির উদ্বোধনের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবে।
উপলব্ধি করতে পারবে। জীবন শক্তি তৈরি না হওয়ার কারণ জনশক্তি তৈরি না হওয়ার কারণ বলতে পারবে। দেশ ও জাতির কল্যাণে দেশ ও জাতির কল্যাণে মনোযোগী হওয়ার দেশ ও জাতির কল্যাণে মনোযোগী হতে পারবে। তাহলে দেখো আমাদের উপেক্ষিত শক্তির ভিতর কি আছে। এই উপেক্ষিত শক্তি কারা, কেন আমরা তাদেরকে উপেক্ষা করে আমরা নিজেরা ভদ্র সমাজে বসবাস করতে যাই। কিন্তু সাহিত্যিকরা এটাকে মোটেই মেনে নিতে পারছেন না যে দেশ যতক্ষণ না পর্যন্ত এই উপেক্ষিত শক্তিকে মূল্যায়ন করা না হবে ততদিন পর্যন্ত সেই দেশ কখনোই উন্নত হতে পারবে না। আমাদের এই মহাজাগরণের দিনে আমাদের এই শক্তিকে ভুলিলে চলবে না। আমাদের ভিতর 10 আনা শক্তি হচ্ছে এই উপেক্ষিত শক্তি। এই 10 আনা শক্তিকে বাদ দিয়ে কখনো দেশ জাতি উন্নত স্তরে পৌঁছাতে পারে না। আমাদের ভদ্র সমাজেরা এই সমাজকে দুটো ভাগে ভাগ করে নিয়েছেন। একটা হচ্ছে চণ্ডাল সমাজ, একটা ভদ্র সমাজ। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এই ভদ্র সমাজে আমরা যারা বসবাস করছি এই ভদ্র সমাজ কিন্তু ওই 10 আনা শক্তির উপরেই আমরা নির্ভর করে বেঁচে আছি। 10 আনা শক্তি যদি আমাদের শ্রম না দিত, 10 আনা শক্তি যদি আমাদের খেয়াল না করতো তাহলে কিন্তু আমরা ভদ্র সমাজে চলাফেরা করতে পারতাম না। তাই শিক্ষার্থীদের প্রতি তোমরা নিজেরা উপলব্ধি করবে যে জাতি এই 10 আনা শক্তিকে উপলব্ধি করতে পারে না তারা কখনোই উন্নত স্তরে পৌঁছাতে পারবে না। তাদের শ্রম, তুমি মহা অট্টালিকায় বসবাস করছো, ইমারতখানা গড়ে তুলছো, কিন্তু ওই যে ইমারতখানা গড়ে তোলার পিছনে কাদের অবদান রয়েছে সেটাকে তুমি উপলব্ধি করতে হবে। ওখানে যে শ্রমিকরা কাজ করছে সেই শ্রমিকদেরকে আমরা মূল্যায়ন করি না। কেন করি না? তারা অশিক্ষিত, তারা চণ্ডাল। এই কারণে আমরা তাদেরকে ভদ্র সমাজে গ্রহণ করি না। কিন্তু তুমি উপলব্ধি করবেন যে ওরা যদি তাদের শ্রম বা তাদের গায়ের ঘাম যদি না ফেলতো তাহলে কিন্তু তুমি ওই অট্টালিকায় বসবাস করতে পারতে না। তুমি একবার ভেবে দেখো মহাত্মা গান্ধীর কথা। মহাত্মা গান্ধী যদি সেই চণ্ডাল সমাজের ওই ছোট লোক নিচু শ্রেণীর লোকদেরকে আপন করে না নিত, তাদের দুঃখে দুঃখিত না হতো, তাহলে মহাত্মা গান্ধীকে কেউ স্মরণ করতো না। মহাত্মা গান্ধীর একটা আঙ্গুলের ইশারায় বা একবার যদি তিনি ডাক দিয়েছেন লক্ষ লক্ষ জনতা এসে বুক পেতে দিয়েছেন। কেন দিয়েছেন? একটাই কারণে, মহাত্মা গান্ধীর কোনো বৈষম্য ছিল না, জাতিভেদ ধর্মভেদ বলে কিছু ছিল না, ছোট লোক বড় লোক উঁচু শ্রেণী নিচু শ্রেণী কোনোটাই ছিল না। ছিল শুধু তার ভিতর একটাই গুণ যে সব সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষ, সবাই মানুষ, এবং তাদের যে কর্মক্ষমতা আছে তারা যে কর্মটা দিচ্ছে সেই কর্মটাই হচ্ছে সমাজ নগরায়ন গড়ে তোলার তারাই একমাত্র উপায়, অন্য কেউ নয়। তাদেরকে আপন করতে হবে। তারা যদি না খেয়েছিল, মহাত্মা গান্ধী কিন্তু তাদের সাথে উপবাস করেছে। তাদের রক্তে, তাদের না খাওয়ায়, তাদের দারিদ্রতায় মহাত্মা গান্ধীর হৃদয় কেঁদেছে। এই কারণেই তাকে ভারতবর্ষ এখনো স্মরণ করে। তাই তোমরা শিক্ষার্থীরা গল্পটা খুব ভালো করে পড়ে
নিজেদের ভিতর এই উপলব্ধিটা করতে হবে যে কেন আমরা কেন উন্নত হতে পারবো না, আমাদের ভিতর কেন বৈষম্য। তুমি যখন জামা কাপড় পরে বাইরে বেরিয়ে যাবে, যে একটা ভদ্র শিক্ষার্থী বেরিয়েছে, তোমার স্মরণ করতে হবে, তোমার উপলব্ধি করতে হবে এই ভদ্র পোশাক আশাক, এই ভদ্রতা তোমাকে কে দিয়েছে, কার অবদান। সেখানে মুচি থেকে শুরু করে, দর্জি থেকে শুরু করে সবার অবদান রয়েছে তোমার ওই পোশাক আশাক, তোমার ভদ্র সমাজে চলার জন্য। সেটুকু তোমার উপলব্ধি করতে হবে। তোমরাই জাতির কর্ণধার, তোমরাই আগামী ভবিষ্যৎ। তোমরা এই 10 আনা লোককে যদি মূল্যায়ন করতে না পারো, তাহলে এই গল্পটা পড়েও তোমাদের কোনো উপকারে আসবে না। এই উপেক্ষিত শক্তিকে আমরা আমাদের আগলে রাখতে হবে, তাদের মূল্যায়ন করতে হবে। তাহলেই একটি দেশ জাতিতে ভালো উন্নত জাতিতে পরিণত হবে। যেমন একটা দেশ গঠন হয় অধিবাসীদের নিয়ে, কিন্তু একটা জাতি গঠন হয় সকল শ্রেণীর মানুষকে নিয়ে একটা জাতি তৈরি হয়। সেই জাতিকে তোমাদেরই তৈরি করতে হবে, সেই জাতিকে, দেশকে তোমাদের ধরে রাখতে হবে, উন্নত জাতিতে, উন্নত দেশে পরিণত করতে হবে। এখন দেখো, আমি যে আলোচনা করলাম তার ভিতরে এই যে শিখন ফলটা, শিখন ফল সম্পর্কে তোমরা কি এখন বলতে পারবে না? যে মেহনতি মানুষের প্রতি অবহেলা সম্পর্কে কি তুমি বলতে পারবে না? যে মেহনতি মানুষের প্রতি যদি তুমি অবহেলা করো, তাহলে তারা সবসময় মনে করবে যে আমি ছোট জাতি, আমার কোনো মূল্যায়ন নেই, আমার কোনো কথা বলার সুযোগ নাই। কিন্তু না, তাদেরও তো কথা বলার সুযোগ আছে। তাদের কাজটাকে আমরা নিয়ে শুধু তাদের ছুঁড়ে ফেলে দিলেই তারা আগামীতে কাজের কোনো উৎসাহ পাবে না, দেশ এগিয়ে যাবে না। তাহলে তোমরা তাদের প্রতি অবহেলা করার সম্পর্কে অবশ্যই কিছু বলতে পারবে, লিখতে পারবে। কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য কর্ম সম্পর্কে তোমরা নিশ্চয়ই আলোচনা করতে পারবে। তার জীবন কিভাবে কেটেছে, তার জীবন খুব দুঃখ দুর্দশা দারিদ্রতার ভিতরে তিনি ছোটবেলায় অতিবাহিত করেছেন এবং মাত্র 40 বছর বয়সেই তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। এবং সাহিত্য চর্চার সম্পর্কে তিনি কিভাবে এগিয়ে আসছে, কিভাবে সাহিত্য জগতে তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন, সে সম্পর্কেও তোমরা বলতে পারবে। উপেক্ষিত শক্তির উদ্বোধনের প্রয়োজনীয়তা তোমরা উপলব্ধি করতে পারবে। অবশ্যই তোমরা উপেক্ষিত শক্তির উদ্বোধন করলে কি হবে এই সমাজে, তুমি কিভাবে জাতিটাকে গড়ে তুলতে পারবে, সে সম্পর্কে তুমি নিশ্চয় বলতে পারবে। পরে না আরেকটা, দেশ ও জাতির কল্যাণে মনোযোগী হতে পারবে। তুমি নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে এই 10 আনা শক্তিকে উপেক্ষা করে কখনো দেশ আর জাতি কখনোই উন্নত স্তরে পৌঁছাতে পারবে না। আমরা এই 10 আনাকে উপেক্ষা করি বলেই আমাদের কখনোই উন্নত হচ্ছে না, আমরা অধঃপতনের দিকেই যাচ্ছি। সে সম্পর্কে তোমরা উপলব্ধি করতে পারবে, নিশ্চয়ই পারবে। এখন দেখো, আমাদের এই গল্পের ভিতর কিছু জটিল শব্দ যদি থাকে, সেই শব্দগুলো যেমন মসিময়, মসিময়, মসিময় শব্দের অর্থ কালিমাখাময়, কালিমাখাময়। চণ্ডাল, চণ্ডাল শব্দের অর্থ, চণ্ডাল শব্দের অর্থ চাড়াল। এটাকে হিন্দু বর্ণে, হিন্দু ব্যবস্থাপনায় তারা এটাকে নিচু বর্ণের জাতি হিসাবে বিবেচনা করে। নিচু জাত আমাদের মনে রাখতে হবে, এই নিচুরা আছে বিধায় কিন্তু উচ্চ বর্ণের লোকেরা ভদ্র সেজে চলাফেরা করতে পারে। গল্পটা যদি আমরা ভালো করে না শিখে থাকি, তাহলে তোমরা কিন্তু উদ্দীপকের সঙ্গে গল্পের কি মিল আছে সেই সম্পর্কে তোমরা ধারণা নিতে পারবে না। কাজে অবশ্যই গল্প ভালো করে
স্মরণ রাখবে, লাইন বাই লাইন পড়ে নেবে, তাহলে উদ্দীপকের সঙ্গে তোমরা মিল রাখতে পারবে। তোমাদের প্রতি আমার আবারও আহ্বান, তোমরা পড়াশুনো চালিয়ে যাও। কোভিড-19 সারা জীবন থাকবে না, আমরা উতরাবো এবং আমাদের পরীক্ষা পদ্ধতি ঠিক আগের মতো আবার শুরু হবে, আবার আমাদের স্বাভাবিক জীবন আমরা পরিচালনা করতে পারবো, বিদ্যালয়ের প্রাঙ্গণ আবার মুখরিত হবে। এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।